মুসলিম বিশ্বের জন্য কি আসলেই ন্যাটোর মতো একটা সামরিক জোট দরকার নাকি এটা স্রেফ একটা অসম্ভব স্বপ্ন? চলুন আজকের এই আলোচনায় এই জটিল বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। শুরু করা যাক তুরস্কের একজন রাজনীতিক নেতার বেশ জোরালো একটা বক্তব্য দিয়ে। তার কথাগুলো শুনলেই বোঝা যায় এর পেছনে কতটা আবেগ আর কতটা জরুরি প্রয়োজন কাজ করছে। আর এটাই কিন্তু আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। কিন্তু প্রশ্নটা হলো, হঠাৎ করে এই প্রয়োজনটা আসছে কোথা থেকে? আসলে এই পুরো ধারণার পেছনে রয়েছে বেশ নাটকীয় একটা ঘটনা। যদিও এটা একটা কাল্পনিক পরিস্থিতি, কিন্তু এটাই সেই স্ফুলিংয়ের মতো কাজ করেছে, যা কয়েক দশক ধরে চলা একটা পুরনো বিতর্ককে আবার নতুন করে জাগিয়ে তুলেছে। তো চলুন সবার আগে সেই ঘটনাটাই একটু দেখে নেওয়া যাক, যা এই আলোচনার জন্ম দিয়েছে। একটু ভেবে দেখুন তো, সালটা ২০২৫। দোহায় একটা সাধারণ আবাসিক ভবন হঠাৎ ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হল। এই একটাই ঘটনা উপসাগরীয় দেশগুলোর কাছে একটা বিরাট বার্তা পৌঁছে দেয়। আর সবচেয়ে বড় যে বিষয়টা সামনে আসে সেটা হলো একটা অভিযোগ যে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি এই প্ল্যানটার কথা আগে থেকেই জানত, আর ঠিক এই জায়গা থেকেই উপসাগরীয় দেশগুলো পশ্চিমা প্রভাবের বাইরে অন্য কোনো বিকল্প নিয়ে সিরিয়াসলি ভাবতে শুরু করে। এই কাল্পনিক হামলার পর পরিস্থিতি কিন্তু খুব দ্রুত পাল্টাতে শুরু করে। কূটনৈতিক আর সামরিক পর্যায়ে একের পর এক পদক্ষেপ নেওয়া হতে থাকে। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ঘটনাগুলোর গতি। দেখুন, মাত্র কয়েক দিনের ব্যবধানে কি ঘটে গেল। প্রথমে প্রায় ৬০টা মুসলিম দেশ একসাথে বসল। এর ঠিক পরেই সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে একটা যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি হলো। আর সবশেষে উপসাগরীয় দেশগুলো ঘোষণা করল যে কোনো বিদেশি হামলা হলে তারা একসাথে রুখে দাঁড়াবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই কথাটা থেকে তাদের আকাঙ্ক্ষাটা বেশ স্পষ্ট, তাই না? এটা যে শুধু একটা সাধারণ প্রতিরক্ষা চুক্তি না, বরং এর লক্ষ্য আরও অনেক বড়। মুসলিম বিশ্বের জন্য একটা নতুন ন্যাটো তৈরি করা, আর তার নেতৃত্বে থাকবে পাকিস্তান। তবে হ্যাঁ, এই আরব ন্যাটোর ধারণাটা কিন্তু একদম নতুন কিছু না। এর আগেও ২০১৫ সালে মিশর ঠিক এমনই একটা জোট গড়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু কে নেতা হবে, হেডকোয়ার্টার কোথায় হবে, এইসব বিষয় নিয়ে এত দ্বন্দ্ব শুরু হলো যে উদ্যোগটা আর এগোতেই পারল না। এখন আসল প্রশ্নটায় আসা যাক, কেন এই জোট গড়ার প্রয়োজনটা এত তীব্রভাবে বোধ করা হচ্ছে? এর পেছনের আসল কারণগুলো কি? এই সংখ্যাটা দেখুন, এটা কিন্তু দারুণভাবে দেখাচ্ছে যে আমরা কি বিশাল একটা জনগোষ্ঠীর কথা বলছি। প্রায় ২০০ কোটি মানুষ, মানে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১/৪ ভাগ। যদি এই বিশাল জনসংখ্যা একজোট হয়, তাহলে ভূ-রাজনীতিতে এর প্রভাব যে কি অমজেনন হবে তা তো বোঝাই যাচ্ছে। এই জোট গঠনের পেছনে বেশ কয়েকটা জোরালো কারণ আছে। যেমন, সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসন অনেক দেশকেই ভাবিয়ে তুলেছে। সবাই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে অনেক বেশি চিন্তিত। তারা চাইছে বিশ্বমঞ্চে তাদের সম্মিলিত আওয়াজটা আরও জোরালো হোক, আর পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরতাও কমুক। এর পাশাপাশি কিন্তু ভেতরের চাপও কম নয়। আরব বিশ্বের সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। তারা তাদের সরকারগুলোর উপর চাপ তৈরি করছে। তাছাড়া দেশগুলো নিজেদের সামরিক শক্তি বাড়াতে চাইছে। সবাই মিলে একটা আধুনিক প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে আগ্রহী। কারণটা কি? কারণ অনেকেই মনে করছে যে আমেরিকা আসলে তাদের নিরাপত্তা নিয়ে ততটা ভাবছে না। বেশ, এত সব প্রয়োজন তো আছে, কিন্তু এই জোট গঠন করা কি আদৌ সম্ভব? এবার একটু দেখা যাক এর পথে কাঁটাগুলো কি। এই জোটের পথের সবচেয়ে বড় একেবারে মূল বাধাটাই হল সৌদি আরব আর ইরানের রেষারেষি। দেখুন, এই দুটো দেশই কিন্তু এই অঞ্চলের প্রধান শক্তি, আর একে অপরের ঘোর প্রতিপক্ষ। একটা সুন্নি ব্লকের নেতৃত্বে আর একটা শিয়া ব্লকের। এই যে একটা মৌলিক বিভাজন, এটা মাথায় রাখলে একটা ঐক্যবদ্ধ সামরিক জোট গড়া যে কতটা কঠিন তা বলাই বাহুল্য, প্রায় অসম্ভব। আর এখান থেকে একটা খুব মৌলিক প্রশ্ন উঠে আসে, যেটা যে কোনো সামরিক জোটের জন্যই সবচেয়ে জরুরি প্রশ্ন: আসল শত্রুটা কে? আর মুশকিলটা হলো, এই প্রশ্নের উত্তর এক এক দেশের কাছে এক এক রকম। কেউ মনে করে প্রধান শত্রু ইসরায়েল, তো কেউ মনে করে ইরান। আবার কারো কাছে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোই সবচেয়ে বড় হুমকি। যখন সবার শত্রু এক নয়, তখন সম্মিলিত প্রতিরক্ষাটা হবে কার বিরুদ্ধে? এটাই তো বড় প্রশ্ন। শুধু তাই না, আরও অনেক বাধা আছে। আরব দেশগুলো নিজেদের মধ্যেই তো কত পুরনো দ্বন্দ্ব রয়েছে। যেমন ধরুন কাতার সংকট। আসলে কেউই অন্যের লড়াইয়ের জন্য নিজের দেশকে ঝুঁকির মধ্যে ফেলতে চায় না। তার উপর অনেক দেশের সামরিক শক্তি বেশ দুর্বল, আর তারা পশ্চিমা অস্ত্রের উপর নির্ভরশীল। আর ছোট দেশগুলোর সবসময় একটা ভয় থাকে যে জোটের নেতৃত্ব না আবার কোনো বড় দেশের হাতে চলে যায়।
বাইরের চ্যালেঞ্জগুলোও কিন্তু কম নয়। ভাবুন তো, এমন একটা জোট তৈরি করা আর সেটা টিকিয়ে রাখা কী পরিমাণ ব্যয়বহুল। আবার অনেক দেশ তো ইতিমধ্যেই আমেরিকার সামরিক মিত্র, যা নতুন জোটের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, আমেরিকা কি চাইবে যে তার প্রভাবের বাইরে এত শক্তিশালী একটা সামরিক জোট তৈরি হোক? মনে তো হয় না। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? ব্যাপারটা হলো, একদিকে রয়েছে একটা জরুরি প্রয়োজন আর অন্যদিকে রয়েছে পাহাড় সমান সব বাধা। এই স্লাইডটা কিন্তু পুরো বিতর্কটাকে খুব সহজ করে তুলে ধরেছে। দেখুন, একদিকে যেমন সম্মিলিত প্রতিরক্ষা আর পশ্চিমা নির্ভরতা কমানোর একটা তীব্র ইচ্ছা আছে, ঠিক তেমনি অন্যদিকে রয়েছে সৌদি ইরান দ্বন্দ্ব, কমন শত্রুকে তা নিয়ে ঐক্যমত্যের অভাব, আর পশ্চিমা বিশ্বের সাথে বহু পুরনো সামরিক সম্পর্ক। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু সেই শুরুতেই ফিরে আসে। মুসলিম বিশ্বের জন্য ন্যাটোর মতো একটা জোট কি আসলেই সময়ের দাবি, নাকি এটা এমন এক স্বপ্ন যা রাজনৈতিক বাস্তবতার দেয়ারে ধাক্কা খেয়ে বারবার ফিরে আসবে? এর উত্তরটা হয়তো একমাত্র ভবিষ্যতই দিতে পারবে।